বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 ম্যাচ আর একটু পরেই চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে। চট্টগ্রামের পিচ অবশেষে বাংলাদেশের প্লেয়াররা ভালো একটা পিচে ব্যাটিং করার সুযোগ পাবে, মিরপুরের কয়লা খনি থেকে রক্ষা পেতে চলেছে। কিন্তু এই সুন্দর পিচেও যে বাংলাদেশের ব্যাটাররা খুব একটা কিছু করতে পারছে সেটা কিন্তু না, তারা সেই চিরায়ত তাদের পরিচিত ব্যাটিংই চালিয়ে গিয়েছে। যাই হোক, সেগুলো আর কথা বলছি না, আজকে কথা বলবো বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে। কেমন হতে পারে আজকে বাংলাদেশের একাদশটা। তো প্রথমেই তানজিদ হাসান তামিম তো থাকবেনই, কারণ তিনি যথেষ্ট ভালো শুরু করেছিলেন। এর আগের ম্যাচে 5 বলে 15 করেছিলেন, ফায়ারি একটা স্টার্ট দিয়েছিলেন, যেমনটা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি। কিন্তু ভালো ফিল্ডিংয়ের কারণে তিনি মোটামুটি একটা ক্যাচে আউট হয়ে যান, যেটা আসলে এক্সপেক্টেড ছিল না। মানে বেশ ভালো ফিল্ডিংয়ের জন্য তিনি আউটটা হয়েছিলেন, না হলে তিনি ইনিংসটাতে হয়তো আর একটু বড় করতে পারতেন। যাই হোক, তানজিদ তামিমকে আপাতত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে সাইফ হাসান তার সাথে তো থাকবেন। সাইফ হাসানকে নিয়ে আর কিছু বলার নেই, আপনারা সবাই তার পারফরমেন্স দেখেছেন। বড় টুর্নামেন্টে বড় টিমের সাথে বেশ ভালো পারফর্ম করে নিজের জায়গাটা তিনি পাকাপাকি করে নিয়েছেন এবং এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। তারপরে লিটন কুমার দাস, ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি তো থাকবেন। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে 4 নম্বর পজিশন নিয়ে কে থাকছে 4 নম্বর পজিশনে, এবং এটা শোনা যাচ্ছে যে 4 নম্বরে নাকি আজকে জাকের আলী অনেককে খেলানো হবে। এখন প্রথমত শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, 4 নম্বর পজিশনে লাগে একজন প্রপার ব্যাটসম্যান। জাকের আলী অনেক প্রপার ব্যাটার তো দূরের কথা, ফিনিশিং রোলই তিনি ভালো মতো নিভাতে পারছেন না। তো সেইখানে কিভাবে জাকের আলী অনেককে 4 নম্বরে পাঠানো হয়। কিন্তু আমি এটা বিশ্বাস করছি। কেন বিশ্বাস করছি? কারণ আমাদের টিমে বর্তমানে ঢুকে গেছে নেপোটিজম, আপনার স্বজনপ্রীতি। এবং আপনারা জানেন বিশেষ কোনো কোচ বিশেষ প্লেয়ারকে সুবিধা দিয়ে থাকে, এবং আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তো এটা আসলে মোটেও আমার কাছে অবিশ্বাস্য কিছু হবে না যদি সত্যি সত্যি জাকের আলী অনেককে নামিয়ে দেওয়া হয় 4 নম্বর পজিশনে। কারণ 4 নম্বরে না খেলা, একাদশে থাকাটাই জাকের আলী অনেকের জন্য বড় একটা বিষয়। তাকে যদি ঢোকানো হয় তাহলে বাইরে কাকে পাঠানো হবে, এইটা হচ্ছে কথা। এবং ধারণা করা হচ্ছে বাইরে নাকি শামীম হোসেন পাটোয়ারিকে পাঠানো হতে পারে, ভাত শামীম যে। তো আপনারা জানেন এর আগে ভাত শামীম বা শামীম হোসেন পাটোয়ারির সাথে লিটন দাসের একটা সমস্যা হয়েছিল। প্রেস কনফারেন্সে এসে লিটন দাস বলেছেন যে শামীমের কাছ থেকে তিনি আরো ভালো ব্যাটিং আশা করেন। এখন আমি বুঝি না বাংলাদেশের প্লেয়াররা কেন এই লেভেলের আনপ্রফেশনাল হয়ে থাকে। আপনি প্রেস কনফারেন্সে এসেছেন, আপনি হচ্ছে দলের ক্যাপ্টেন, আপনি হচ্ছে আপনার টিমমেটকে রক্ষা করবেন, আপনার টিমমেটদের দায়িত্ব হচ্ছে আপনার। এত এই ধরনের কথা আপনি পাবলিক প্লেসে কেন বলবেন? এটা কোন ধরনের আচরণ আমি বুঝি না। এই লিটন দাস এর আগেও একবার ওনাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো একজন ক্লাসিক ব্যাটসম্যান, আপনার ক্যালিবার আমরা জানি, তো আপনার অ্যাভারেজ 30 কেন? সমস্ত ডিআই নিয়ে কথা বলা হয়েছিল, 30 অ্যাভারেজ তো খুব একটা ভালো না। তো উনি ডিরেক্ট উত্তর দিয়েছিলেন যে 30 অ্যাভারেজ কি খারাপ নাকি? সো এই হচ্ছে আমাদের প্লেয়ারদের মেন্টালিটি। একজনও ক্যাপ্টেন ম্যাটেরিয়াল না, ওনারা হচ্ছে কোন দুনিয়া থাকেন এটা ওনারাই ভালো জানেন। যাই হোক, এই শামীম হোসেন পাটোয়ারির সাথে এই পরিস্থিতিটার কোনো দরকারই ছিল না ওনার, কিন্তু উনি নিজে নিজে এই পরিস্থিতিটা শুরু করেছেন। যাই হোক, তো শোনা যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারিকে নাকি বাদ দেওয়া হতে পারে এবং তার জায়গায় ঢুকতে পারে জাকের আলী অনেক। তারপরে আসে তাওহিদ হৃদয় কিন্তু একজন প্রপার 4 নম্বর ব্যাটসম্যান, এবং সে যদি 4 নম্বরে থাকে সেটা কিন্তু বরং ভালো হয়। এরপর আসে 6 নম্বর পজিশন, এবং 6 নম্বর পজিশনে যথারীতি থাকবেন হয়তোবা নুরুল হাসান সোহান। এখন জাকির আলী অনেককে যদি ঢুকাতেই হয় আপনি নুরুল হাসান সোহানের জায়গায় ঢুকাতে পারেন, যদিও দলে যে উইকেট কিপার দরকার তা কিন্তু না, উইকেট কিপার অলরেডি লিটন কুমার দাস আছেন, এবং সেই কারণেই হয়তোবা শামীম হোসেনকে বাদ দিয়ে জাকির আলী অনেককে ঢোকানো হতে পারে নুরুল হাসান সোহানকে না বাদ দিয়েই। তো এরপরে 5 জন বোলারের মধ্যে 4 জন অলরেডি কনফার্ম। প্রথমত রিশাদ হোসেন তো থাকবেনই, তারপর নাসুম বেশ ভালো বল করেছেন, তাকে আপনি কিভাবে বাদ দিবেন? এরপর আসেন মুস্তাফিজুর রহমান, ওনাকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মুস্তাফিজ হচ্ছে আমাদের ডেথ ওভার স্পেশালিস্ট, ইকোনমিক্যাল বোলার। টি-20তে বর্তমানে বাংলাদেশের সেরা একজন পেসার হচ্ছে মুস্তাফিজ, ওনার বিকল্প আসলে নাই, ওনাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসেও না। তাসকিন আহমেদকে কি বাদ দেওয়া যায়? ব্রেক থ্রু এনে দেওয়া, উইকেট নেওয়া, হঠাৎ করে রানের গতিকে থামিয়ে দেওয়া, তো তাসকিনকে আসলে আমি বাদ দেখি না। তারপরে তাসকিনের বিকল্প বর্তমানে নেই। তো শেষ পজিশনে থাকে হচ্ছে তানজিম সাকিব, এবং তানজিম সাকিব যদি বোলার হিসেবে বিবেচনা করেন গত ম্যাচে যে পারফর্ম করেছেন তাতে কিন্তু তিনি দলের জায়গা হারালে খুব একটা অবাক হওয়ার মতো না। সবচেয়ে খরুচে বোলার তিনিই ছিলেন, এবং আপনি এটাও বলতে পারেন যে দল ডোবার জন্য, দল হারার জন্য যদি তানজিম সাকিব আরেকটু কম খরচ করতেন, আরেকটু রানটা সেভ করতে পারতেন, তাহলে হয়তো বা দলটা জিতলেও জিতে যেতে পারত। তিনি কিন্তু ব্যাটিং আবার দুর্দান্ত করেছেন। বাংলাদেশের ব্যাটাররা যা পারে না, টেলেন্ডাররা কিন্তু সেই সব রান করে দিচ্ছেন। এখন এই দিক থেকে আপনি কি করবেন? ওকে কি ব্যাটিং এর জন্য রাখবেন? তো আমার পরামর্শ হচ্ছে তানজিম সাকিব একজন প্রপার ব্যাটার না, উনি হচ্ছেন একজন বোলার। আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করি ভালো বোলিং, নট ব্যাটিং। বোলাররা মাঝে মাঝে ক্লিক করে, সবসময় যে ক্লিক করবে তা না, আপনি ব্যাটিং এর আশা দেখে একজন বোলারকে নিতে পারেন না। সো একাদশে পরিবর্তন আসতে গেলে এই তানজিম হাসান সাকিবকেই হয়তোবা বাদ দেওয়া হতে পারে, হয়তোবা না, প্রায় 90% নিশ্চিত তাকে বাদ দেওয়া হবে। এবং সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল যেটা, জাকের আলী অনেককে ঢোকানো হতে পারে। তো এই ছিল বাংলাদেশের একাদশ নিয়ে বর্তমানের খবর।
আমার মনে হয় না আজকে টি-20টাও বাংলাদেশ জিততে পারবে। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ জানেন তারা হচ্ছে জন্মগতভাবেই টি-20টা ভালো খেলে, এবং বাংলাদেশের ব্যাটারদের যে অবস্থা তাতে আমি তাদের বিন্দুমাত্র ট্রাস্ট করি না। আর বর্তমানে তো ড্রেসিং রুমে দেখছেন কি অবস্থা, লিটন দাস, শামীম লাগিয়ে দিল এক ক্যাচাল, আর নেপোটিজম, কোচ সালাউদ্দিনের কাহিনী সেগুলো তো আলাদা আছেই। সো আমি দেখি না বাংলাদেশ আজকেও ভালো করছে, যদি না এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে যায়। তো কমেন্টে আপনার মন্তব্য জানান, আপনি কেমন একাদশ দেখতে চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।